আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোকে ওসব চিন্তা করতে হবে না, বাবা সবকিছুর ব্যবস্থা করবে। এখন ঘুম দে কেমন? আপু এই বলে রুম থেকে চলে গেল। আজ যদি আমার এমন একটা বোন থাকতো তাহলে, যাই হোক, এইটাও তো আমার আপু। সত্যি বলতে আপু আমাকে অনেক ভালোবাসে। সেই যেদিন থেকে পরিচয় হয়েছে। ওদিকে সাবিয়া চিঠিটি পেয়েছে, চিঠি খুলে দেখে, প্রিয় সাবিয়া, আশা করি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। বেশি কথা বলবো না, শুধু বলবো আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি সেটা বোঝো নাই। একদিন ঠিকই বুঝবা। সেদিন আমাকে খুঁজবে কিন্তু পাবে না, কারণ আমি যে আজ অনেক দূরে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি আমাকে ছোট লোক বলেছিলে না? আমি ছোট লোক না, আমি একজন বড় লোক ছিলাম। তবে বলতে পারি 2 বছর পর ফিরে আসবো। যদি ভালোবেসে থাকো অপেক্ষা করিও 2 বছর। ইতি খ্যাত। আমার চিঠি পড়ে সাবিয়া কিছুটা ভাবতে লাগলো। আমি কি তাকে অপমান করে কোনো মজা পাইছি, নাকি আমি সবার কাছে ছোট হইছি? আর আমি তাকে এত অপমান করলাম, কিছুই বলল না সে। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। যাই হোক, আমার তাই কি। এদিকে আমি আপুদের বাসাতে বেশ আরামে আছি। মনে হয় বাবা মাকে পেয়েছি। বেশ কয়েকদিন হয়ে গেল আপুদের বাসাতে। আমি এখন পুরোপুরি সুস্থ। অসুস্থ থাকার কারণে কয়েকদিন কলেজে যাইনি। আপুও কলেজে যায়নি। তার ভাইকে রেখে নাকি কোনোখানে যাবে না। আমি নিজের পরিবারের কথা ভুলেই গেছি। কে অমন পরিবারের কথা মনে করবে বলেন, যারা নিজের ছেলের কোনো কথাই বিশ্বাস করে না, অন্য কথা শুনে নাচে। ওদিকে কয়েকদিন আমাকে কেউ দেখতে না পেয়ে আমার রুমের দিকে খোঁজ নেবার জন্য যাচ্ছে। কেননা আমি যদি রুমে থাকতাম তাহলে নিশ্চয়ই বাহিরে একবার হলেও তাদের সামনে পড়তাম, কিন্তু পড়িনি। আর আমি যদি মরে গেলেও গন্ধ বাহির হইতো, কিন্তু আমার কোনো খবর নাই। আর হ্যাঁ, ভাইয়ের শালি এখনও আমাদের বাসা থেকে যায় নাই। সবাই মিলে আমার রুমে আসলো। দরজা খুলে দেখে আমি নাই। আমি তো আগেই চলে এসেছি। সব কিছু রুমে ঠিকঠাক আছে, শুধু মানুষ নাই। তার পরিবর্তে 2টা চিঠি দেখা যাচ্ছে মোবাইলের নিচে। চিঠি দুটো তুলে হাতে নিয়ে বাবা, একটা ভাইয়া, একটা নিল। তারপর, প্রিয় বাবা, আমার সালাম নেবেন। আমি আপনার এমন হতভাগা ছেলে যে কিনা আপনাদের মুখের সামনে দেখে বাবা বলে ডাকতে পারি নাই। জানেন, আপনি যে কারণে আপনার ছেলেকে অবহেলা করেছেন তা ছিল একদম মিথ্যা। আমি কোনোদিন ভাইয়ার শালিকে কিছু করতে চাই নাই। সে আমাকে প্রেমের প্রস্তাব দিত বারবার। আমি রাজি হই নাই বলে সে এমন নাটক করেছে। আর আপনারা আমার কোনো কথা না শুনেই তার কথা শুনেছেন। একটিবারও আমাকে কিছু বলতে দেন নাই। আমি সব কিছু মেনে নিয়েছি, কিন্তু কষ্ট পেয়েছি কোন দিন জানেন? আপনারা আমাকে দুবেলা কুকুরের খাবার খাওয়ান, তাও মন খারাপ করিনি। কিন্তু যখন সামান্য পরীক্ষার ফির জন্য আমাকে ভিখারি বানিয়েছিলেন, সেদিন খুব কষ্ট পাইছি। কারণ মানুষ ভিখারিকেও এমন করে বলে না। আর আপনি জানেন কি, আমি এই বছরে আপনাদের ডিপার্টমেন্ট প্রথম হয়েছি। যাই হোক, আর কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। আর হ্যাঁ, তোমরা ভাইয়ার শালিকে কিছু বলবে না, কারণ সে আমার ছোট বোন। আমি তাকে বোনের চোখে দেখেছি। আর আমাকে খুঁজেও কোনো লাভ হবে না। আমি এতক্ষণে এই জায়গা থেকে অনেক দূরে চলে গিয়েছি। ইতি, নাম নাই। চিঠি পড়ে বাবা ভাইয়া দুজনে অনেক কান্না শুরু করে দিল। তাদের কান্না দেখে ভাবি একটা চিঠি পড়ে মাকে শোনালো। তারপর তারা দুজনে কান্না শুরু করলো, কারণ চিঠি দুইটাতে সেম কথা লেখা। এই চিঠি পড়ে তারা নিজেকে নানান কথা বলতে লাগলো, কিন্তু বলে কোনো লাভ নাই। আজ আমার নিজের কারণে আমার ছেলেকে হারিয়ে ফেললাম। কিন্তু কোনো লাভ নাই। আমি আর তোমাদের কেউ না। আমার নতুন পরিবার পাইছি, তাদের কোনো দিন ভুলতে পারবো না। ওদিকে আমাকে কয়েকদিন না দেখে সাবিয়া কেমন জানি শূন্যতা অনুভব করতেছে। আর ভাবছে, আমি কি তাহলে সত্যি শিহাবকে ভালোবাসি? না, এটা হতে পারে না। নানান বিষয় নিয়ে ভাবতে থাকে, শুধু আমাকে নিয়ে ভাবে। কোনো লাভ নাই চান্দু, আমি আর তোমাকে কোনো দিন আপন করে নিব না। এখন বর্তমানে আজ আপুকে অনেক রাজি করিয়ে কলেজে পাঠালাম আমার ডিপার্টমেন্টের খবর নিতে। আপু কলেজ চলে গেল, আমি মার সাথে আড্ডা দিতেছি। বাবা অফিসে গেছে। বাবা মা মানে চিনলেন না, আঙ্কেল আন্টি। এখন বিকাল, আপু কলেজ থেকে আসার পালা। কিন্তু আপু যখন কলেজ থেকে এলো, তার মনটা দেখি ভীষণ খারাপ। মনে হয় কোনো খারাপ খবর আছে। আপু, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? কিছু না, তুই তো আর আমাকে আপু বলতে পারবি না। ধুর, তুমি কি আবল তাবল বলছো? কি হয়েছে বলো তো? আপু মার কানে কি যেন বলল,
নিমিষে তার মনটাও খারাপ হলো। আমি ভাবতে লাগলাম আমার পরিবার থেকে আর কোনো খবর পাইনি তো। মা, তোমাদের হয়েছেটা কি, বলবা কি কিছু? তুই আর আমাদের হলি না রে। তুমি কলেজ থেকে বিদেশে যাওয়ার স্কলারশিপ পেয়েছো। আগামী 8 তারিখে তোমার ফ্লাইট। সবাই খুব খুশি, আমি মন মরা, কারণ আজ 4 তারিখ, আর 3 দিন বাকি আছে। মনটা একেবারে খারাপ হয়েছে। সবাইকে ছেড়ে কেমনে যে চলে যাব, আর আপুকে ছাড়া এক মুহূর্ত কাটে না। তাকে কেমনে ছেড়ে যাব? আমি তোমাদেরকে ছেড়ে কোনোখানে যাব না। তুই যাবি না, তোর বাপ যাবে। ঠিক আছে, তবে বাবাকে পাঠাও, আমি যাচ্ছি না। এই কথা বলতে আপু একটা দৌড়ানি দিল। সোজা বাহিরে আসলাম, আর আমাদের কাহিনী দেখে তারা দুইজন হাসতে থাকলেন। বাহিরের পরিবেশটা কেমন জানি পাল্টে যাচ্ছে। আমি 2 দিন আগে ছিলাম কত কষ্টে, আর এখন কত সুখে। সাবিয়ার কথা ভুলতে বসেছি। আর হ্যাঁ, আপনারা মনে করেছেন অপমানের কথা আপুকে বলেছি, তা বলি নাই। বাহির থেকে আড্ডা দিয়ে বাসাতে এলাম। রাতে খাবার খাচ্ছি, তখনই আপু একটা কথা মনে করিয়ে দিল সবার সামনে। মনটাই খারাপ করে দিল। কি রে, সাবিয়ার সাথে কি কোনো কথা হয় না? না, হয় না, বাদ দাও তো এসব। ওকে, তুই যা, ভালো মনে করিস। তবে মেয়েটা দেখতে কিন্তু হেব্বি, তোর সাথে ভালো মানাবে। আপু, তোরা দুজন কিশোরী করলি বলতো? আর সাবিয়াটা কে? হ্যাঁ, ওটা তোমাদের ছেলের। আপুকে আর কিছু বলতে দিলাম না। না মানে আমার বন্ধু। এইভাবে দুষ্টমির মাধ্যমে খাবার খাওয়া শেষ হলো। আগে নিজের বাসাতেও ভাইয়া ভাবির সাথে কত মজা করতাম খাবার টেবিলে, কিন্তু সেগুলো আর মনে পড়ে না। অবহেলা সইতে সইতে এমনই হয়েছে যে আমি কে আর আগে কোথায় ছিলাম সব ভুলে গেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাসাতে অনেক ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে, কিন্তু কিসের জন্য আর কে আসবে? আপু, আজ বাসাতে কে আসবে আর এত আয়োজন কেন? সময় মতো দেখতে পাবি, যা ফ্রেশ হয়ে নে আগে। কেন যে একটা বলতে গেলাম। যাই হোক, আবার খিদেও লেগে গেছে। ওদিকে সাবিয়া গত রাতে ঘুমাতে পারে নাই। আমার কথা চিন্তা করে রাত চলে গেছে। কয়েকদিন হলো এমন একটা জিনিস মিস করতেছে যে সে কোনোভাবেই বুঝতে পারতেছে না। সে নানানভাবে চিন্তা ভাবনা করে এটাই প্রমাণ পেল যে সে আমাকে ভালোবেসে ফেলেছে, কারণ সে আমার দুষ্টমি অনেক মিস করে। তার কথা শোনার মতো কেউ নাই, কোনো অভিযোগ করে নাই ইত্যাদি। সে ভয় পাচ্ছে আমি তাকে আপন করে নিব কিনা, কিন্তু আমি তো কোনো দিন তাকে আপন করব না। এদিকে আমি সোজা এসে খেতে বসলাম। ওই দাঁড়া, সবাই একসাথে খাবো। সবাই মানে কে আসবে? হ্যাঁ, সেটা না হয় আসলেই দেখতে পাবি। তানিয়া, ছেলেটার হয়তো খিদে লাগছে, খেতে দে মা, বারণ করিস না, পরে না হয় আবার খাবে। ঠিক আছে। আমি আমার মতো বসে গেলাম, কিন্তু তখনই কে যেন কলিং বেল চাপলো। আপু গিয়ে দরজা খুলতেই অবাক। আমার এখান থেকে আবার দরজা দেখা যায়। আপু, এ কাকে ডেকেছে? এ তো সাবিয়া, কিন্তু এখানে কেমন করে আসলো? শালার কপালটাই খারাপ। এই আপু যে এত বাড়াবাড়ি করে যা বলতে পারবো না। সাবিয়াকে দেখে মা চলে এসে, তানিয়া, মেয়েটা কে রে? তোমার ছেলের বান্ধবী কাল রাতে বললো যে। মা সেখান থেকে গিয়ে বাবাকে আবার সোজা ডেকে আনলো। মনে হচ্ছে আমার বউ বাড়িতে এসেছে, তেমন অবস্থা শুরু হয়ে গেছে। আপনারা আবার ভাবেন না যে আমি সাবিয়াকে ভুলে গেছি। ভালোবাসি, তবে প্রকাশ করব না। তাকে আগে তো কিছুটা শিক্ষা দিতে হবে। বাবা আসতেই সাবিয়া সালাম দিল। তোমার বাবার নাম কি? সাইফুল ইসলাম। শুনেই বাবা কিছুটা অবাক হলেন। আচ্ছা, তুমি ব্যবসায়ী সাইফুলের মেয়ে না তো? হ্যাঁ, আমি তারই মেয়ে। আরে বলো কি, ও তো আমার সেই বন্ধু। বলনি তো তার মেয়ে আছে? শোনো, তোমরা পরে গল্প করিও, আগে খেতে চলো। খেতে এসে সাবিয়া কিছুটা অবাক হলো, কারণ আমি এখানে থাকবো সে কোনোদিন ভাবতেই পারে নাই। আমার সামনে এসে বসলো, কিন্তু কোনো লাভ নাই। আমি তাহার দিকে তাকাচ্ছি না, আমি নিজের মতো করে আছি। সাবিয়া আমার সাথে কথা বলার জন্য নানা চেষ্টা করতেছে, কিন্তু পাচ্ছে না। সে কেমনে কথা বলবে? আমি তো তাকে কোনো সুযোগ দিতেছি না। শোনো সাবিয়া, তুমি হয়তো অবাক হচ্ছ তোমাকে কেন ডেকেছি। আর হ্যাঁ, শিহাব আমার ছোট ভাই। জানি আপু। আমার ভাইয়া স্কলারশিপ পেয়েছে, 2 দিন পরে চলে যাবে, তাই তোমাকে এখানে ডাকা। সাবিয়া আর কিছু বলতে পারতেছে না। যাকে যেমন ভাবছিল সে তেমন না, তার চাইতে বড়। সাবিয়া আড্ডা দিয়ে চলে গেল, কিন্তু আমি তার সাথে একবারও কথা বলি নাই। আপু বিষয়টা লক্ষ্য করেছে বটে। ওদিকে আমার ভাইয়া কলেজে খোঁজ নিয়ে জানতে পারে
আমি বিদেশ চলে যাচ্ছি, কিন্তু আমি কলেজে আসি না, তাই আমার কোনো খবর পেল না। বাসাতে এসে বাবাকে বললে বাবা খুশিতে আত্মহারা হন। কিন্তু লাভ কি, তাদের ছেলে তো আর তাদের কাছে নাই। এই কথা মনে হতেই নিমিষে সব খুশি চোখের পানিতে পরিণত হয়। কান্নায় ভেঙে পড়েন। তাদের ছেলেকে অবহেলা করেছিল, সামান্য 5,000 টাকা দিতে পারে নাই। সেই ছেলে আজ কিনা বিদেশে পড়তে যাবে, ভাবা যায়? ভাইয়া কিছুটা শোকাহত হয়ে তার শালিকে চর মারতে চায়, কিন্তু মারতে পারে না। তাকে যে আমি ছোট বোন মেনেছি। ভাইয়া তার শালিকে সব খুলে বলে। সেটা শোনার সাথে সাথে সে ভাইয়ার কাছে ক্ষমা চায়। আর হ্যাঁ, আমি 2 বছরের জন্য বিদেশে চলে যাচ্ছি, মনে থাকবে তো? আবার পরের দিন আপু, শোনো, কোনো মেয়েদের দিকে তাকাবি না, আর শুধু পড়াশোনা করবি। সব ঠিক আছে, কিন্তু তোমাদের ছেড়ে যাইতে ইচ্ছে করতেছে না। ভালো একটা কাজ কর, তোকে যাওয়া লাগবে না। আরে ছেলেটার সাথে রাগ করতেছিস কেন? তুই কি ওকে ছাড়া থাকতে পারবি না বল? পারবো না মানে? অবশ্যই পারবো। আমার যখন বিয়ে হবে তখন তো থাকতেই হবে। ইস কি শখ! তোমাকে কে বিয়ে দিবে? হ্যাঁ, যে বিয়ে করতে আসবে তাকে। এই কথা বলেই সেদিনের মতো দৌড় দিল। চলো আপু, আশপাশটা একটু বেড়ে নেই। চল। আমরা বেড়াতে কলেজে যাচ্ছি। আর হ্যাঁ, আমার সব কাগজপাতি আপু ঠিক করেছে। পাইছি একটা আপু। কলেজে যেতেই দেখি সাবিয়া আমাকে দেখে আমাদের দিকে আসতেছে। শোন, তুই সাবিয়ার সাথে কথা বল, আমি আসতেছি। আমাকে একা রেখে চলে গেল। যার সামনে আমি আসতে চাই না, সে আমার সামনে বারবার চলে আসে। শিহাব, তোমাকে কিছু বলার ছিল। জি, কি বলবেন বলেন। না মানে, বলতেই আমি সেখান থেকে সোজা বাসাতে আসলাম। আমার এমন কাহিনী দেখে আপুও পিছনে আসলো। বাসাতে এসে রাতে, তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি। একটা না হয় ভুল করেছে, তার জন্য এমন করিস? এখন ঘুমাবো, কালকে সকালে যাইতে হবে আমাকে, মনে নাই? এই বলে ঘুমের দেশে গেলাম। পরের দিন সকালে সবকিছু রেডি, সবাই প্রস্তুত। রেডি হয়ে বিমানবন্দরে এলাম, কিন্তু এখানেও মাথাটা গরম হয়ে গেল। সাবিয়া এসেছে, আপু কাজ পায় না, কিছু না, শুধু বিরক্তিকর। আমি সবাইকে বিদায় জানিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি এখন বিমানে, সবার কথা মনে পড়তেছে, সবচাইতে বেশি আপুর কথা। আর নিজের পরিবারের কথা কেন যে মনে পড়ে না, বুঝি না। আমি ইংল্যান্ডে এসেছি, নেমেছি, আমাকে নেবার জন্য একজন এসেছে। এইভাবে এখানে অনেক দিন কেটে গেল। আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আপুর কথা মতো কোনো মেয়ের দিকে তাকাই নাই। আপুর সাথে প্রতিদিন কথা হয়। বাসাতে থাকতেও যেমন শাসন, এখানেও তেমন। তবে মাঝে মাঝে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসতো। পরিচয় চাইলে সাবিয়া বলতো, তখনই ফোন কেটে দিতাম। তার মায়াতে জড়াতে চাই না। আপু বলেছে সাবিয়া নাকি আগের চাইতে শুকিয়ে গেছে, আর প্রতি রাতে নাকি আমার জন্য কান্না করে। সে নাকি এখন আমাদের বাসাতেই থাকে, কিন্তু কোনো লাভ নাই, আগে আরও কষ্ট পাক। 2 বছর পর আজ আমার আশা 2 বছর পূর্ণ হলো। আমার পড়াশোনাও শেষ। আমি এখন বাংলাদেশে যে কোনো কলেজে একটা বড় পদে চাকরি নিতে পারবো। আমি আজ একজন বড় লোক, সেটাই মনে হচ্ছে। আপু বলেছে একটা সারপ্রাইজ আছে নাকি আমার জন্য। আর এই 2 বছরের নিজের পরিবারের কথা ভুলেই গেছি। জানি না তারা এখন কেমন আছে। আমি দেশে আসব, কাল আপনারা কি কেউ নিতে আসবেন না? প্রিয় পাঠকগণ, দেশে আসতেছি। কেমন? আমার পড়াশোনা শেষ, বিদেশের মাটিতে এখন দেশে ফেরার পালা। কিন্তু চিন্তা করতেছি একটা সারপ্রাইজ দিব। তখনই আপুর ফোন। শিহাব, কবে দেশে আসবি রে? এই তো আর কয়েকদিন পর, সমস্যা নাই, ফোন করে জানাবো। মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। এই বলে ফোন কেটে দিলাম, কারণ সারপ্রাইজ দেবার আমি আজকেই দেশের উদ্দেশ্য করে রওনা দিব। পরের দেশে বহুত থাকছি, এবার নিজের দেশে যাব। কিন্তু আমি সব ভুইলা গেছি, আমার যে একটা অতীত ছিল। যাই হোক, দেশে গিয়ে বাকিটা দেখা যাবে। কিন্তু যখন বাহির হব তখন অচেনা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? কোনো কথা নাই, শোনেন, আপনার সাথে নীরবতা পালন করার আমার সময় নাই, আমি আমার দেশে যাচ্ছি। ফোন কেটে দিলাম। দিয়ে এ মা, এটা দেখি বাংলাদেশের নাম্বার। তাড়াহুড়াতে সব কি হইয়া গেল। আপু আবার অচেনা নাম্বার থেকে ফোন দেয়নি তো কে ফোন দিল? নিজের বাবা নাকি সাবিয়া? তাড়াহুড়াতে সব গন্ডগোল বাজাই দিলাম। যাই হোক, আমার তাই কি, সোজা বিমানবন্দরে এসে ফ্লাইটে উঠে রওনা দিলাম। পৌঁছাতে বাংলাদেশ সময় সকাল 9টা। ঘুম ভাঙলো জানি না, কতক্ষণ ঘুমাইছিলাম।
দেশে আসার আনন্দ সব ভুলে গেছি। জানালা দিয়ে তাকিয়ে দেখি কেমন জানি সকালের আলো দেখা যাচ্ছে। তখন পাইলট বলল, আমরা এখন বাংলাদেশের মাটিতে অবতরণ করব। ওদিকে আমার বাসা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সকাল থেকে অনেক আয়োজন চলছে। সাবিয়া আমাদের বাসাতে এসে নাকি এগুলো আয়োজন করতেছে, নিজের হাতে নাকি রান্নাও করেছে। কেউ কিছু বললে বলে সারপ্রাইজ আছে। আমি বিমানবন্দর থেকে সোজা বাহিরে আসলাম। বাহিরে এসে কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। নিজের দেশ আর অন্যের দেশ কখনো এক হয় না। তেমন সময়ে একজন আমার ব্যাগটা নিয়ে মাইক্রোতে উঠালো। আরে ভাইয়া, করতেছেন কি? আমি তো আপনাকে চিনি না। আরে চলুন, আমাকে আপনার চেনা লাগবে না। এই বলে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। শহরটা অনেক পরিবর্তন হয়েছে, আগের মতো আর কিছু নাই, অনেক উন্নত হয়েছে। একটু পর খেয়াল করলাম গাড়িওয়ালা এক চিরচেনা রাস্তাতে নিয়ে যাচ্ছে। তার মানে আমি দেশে আসব। সেটা তাহলে কি ভুলক্রমে সাবিয়াকে বলে ফেলেছি? হায় রে কপাল, যাকে এত ঘৃণা করি তাকেই বলেছি। সে তো বাসাতে সব বলে দিয়েছে। আমি সাবিয়া কিন্তু ঘৃণা করি না, অনেক ভালোবাসি। কিন্তু তার সাথে তো একটু প্রতিশোধ নিতে হবে সেদিনের কষ্টের জন্য। বাসার সামনে এসে গাড়ি দাঁড়ালো। আমি তো অবাক হয়েই তাকিয়ে আছি। বাসাটা আজ এত সুন্দর করে সাজানো। যখনই ভিতরে যাব তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। মেয়েটা দেখতে সেই সুন্দর, মনে হয় আসমানের পরী। কিছুটা সাবিয়ার মতো দেখতে লাগে। কে জানে কে এটা?